স্বাগতম। অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগত। আমি শাহ মোহাম্মদ বদরুদ্দোজা পাটোয়ারি, শাহ জুয়েল, প্রভাষক, বাংলা বিভাগ, গল্লাগ আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শ্রেণী ডিগ্রি পাস কোর্স, বিষয় বিকল্প সহজ বাংলা, পত্রকোড 131009। আজকের ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে 40 মিনিট। আজকের ক্লাসের বিষয় অনুবাদ রীতি। অনুবাদ বা অনুবাদ রীতি সম্পর্কে আমরা জানব। অনুবাদ কি, অনুবাদ এর প্রয়োজনীয়তা, নানান বিষয়গুলো আমরা জানব। এক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পেলাম অনুবাদের প্রয়োজনীয়তা। অনুবাদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে যে বিষয়টি সেটা হলো সাহিত্যের মাধ্যম কেবল ভাষা নয়, যে কোনো ভাষাতেই সাহিত্যকর্ম সৃষ্টি হতে পারে। অনুবাদের মাধ্যমে আমরা অন্য ভাষার শিল্প সাহিত্য নিজ ভাষায় রূপান্তর করে জানতে পারি। ফলে বিশ্ব সাহিত্য, শিল্পবিজ্ঞান, দর্শন প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করা সহজ হয়। অন্যদিকে নিজ ভাষার শিল্প সাহিত্য অন্য ভাষাভাষীদের সম্মুখে তুলে ধরতে পারি। কাজেই বিশ্বায়নের ক্ষেত্রে অনুবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমেই সাহিত্যের মাধ্যম কেবল ভাষা নয়। সাহিত্য এমন একটি বিষয় যেখানে মনের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, পরিবেশের কথা, প্রকৃতির কথা, নানান ধরনের কথা সেখানে আসে। তাহলে সাহিত্যের সৃষ্টি বা সাহিত্য যেখানে সৃজন হয়, একটা ভাষায় যে কোনো ভাষা নির্ধারিত হয়, সাহিত্য সৃষ্টি হয়। কিন্তু কেবল ভাষার মধ্য দিয়েই কেবল নয়, এই সাহিত্যের যে বিষয়টি যে কোনো ভাষাতেই সাহিত্যকর্ম সৃষ্টি হতে পারে। যেমন বাঙালিদের, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমাদের দেশ বাংলাদেশ। তাহলে আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। তাহলে বাংলা ভাষায় যদি সাহিত্যকর্ম সৃষ্টি হয়, সেটা হলো বাংলা সাহিত্য। এই বাংলা সাহিত্যের সাথে বাংলা সাহিত্যকে যখন আমরা অন্য কোনো ভাষায় নিয়ে যাব, অন্য কোনো ভাষায় যদি কেউ অনুবাদ করেন, অন্য কোনো ভাষায় যদি এটা স্থানান্তরিত হয়, সেটাই হবে অনুবাদ। তাহলে শিল্প সাহিত্যকে জানান দেওয়ার জন্য, শিল্প সাহিত্যের রূপান্তর ঘটার জন্য, শিল্প সাহিত্যকে আরও বেশি প্রসার বেগবান করার জন্য, দেশীয় শিল্প সাহিত্যকে আন্তর্জাতিক মানে বা বিশ্বায়নের ক্ষেত্রে, বিশ্ব সাহিত্যের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে অনুবাদের কিন্তু বিকল্প নেই। তাহলে অনুবাদের মাধ্যমে আমরা শিল্প সাহিত্যকে, নিজস্ব শিল্প সাহিত্যকে অন্য কোনো শিল্প সাহিত্যে, বিশ্ব শিল্প সাহিত্যে নিতে পারি। তাহলে অন্য কোনো ভাষায় বা শিল্প সাহিত্যে নেওয়ার মাধ্যম হলো অনুবাদ, যে মাধ্যমে বিশ্ব সাহিত্যের সাথে দেশীয় সাহিত্যের একটা সংযোগ সাধিত হয়, মেলবন্ধন ঘটে। বিশ্ব সাহিত্যের শিল্প রয়েছে, বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, আমাদেরও নিজস্ব শিল্প সাহিত্য, বিজ্ঞান, দর্শন রয়েছে। তাহলে বিদেশি শিল্প সাহিত্য, বিজ্ঞান, দর্শনের সাথে আমাদের দেশের শিল্প সাহিত্য, দর্শনের তুলে ধরার জন্য, আমাদের দেশের শিল্প সাহিত্যকে জানান দেওয়ার জন্য অন্য যে কোনো ভাষায় যদি অনুদিত হয়, সেই ভাষায় যদি ভাষায় অনুদিত হয়ে সেই শিল্পে যদি উন্নীত হয়, সেটা হলো অনুদিত সাহিত্য। আবার যখন তাদের শিল্প সাহিত্য যখন বাংলা ভাষা অনুদিত হয়, অনুদিত হয়ে বাঙালি ভাষাভাষী যদি সেই বিষয়ে জানে, তাহলে সেটা হলো কি অনুদিত সাহিত্য। অর্থাৎ একটি ভাষার সাথে আরেকটি ভাষার, একটি ভাষাগোষ্ঠীর সাথে আরেকটি ভাষাগোষ্ঠীর, একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চলের মধ্য দিয়ে বিশ্বায়ন বা আন্তর্জাতিক মহলের যে শিল্প সাহিত্যের বিকাশ, সেটাকে বলা হচ্ছে অনুদিত সাহিত্য।
এই জন্য অনুদিত সাহিত্যের প্রয়োজন রয়েছে, তাতে করে বিশ্বের মানুষের সাথে একটা শিল্পের, ভাবের, দর্শনের, বিজ্ঞানের মেলবন্ধন করতে পারে। তাহলে আমরা বলতে পারি নিজ ভাষাকে, শিল্প সাহিত্যকে অন্য ভাষাভাষী মানুষের সম্মুখে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুবাদে রয়েছে। কাজেই বিশ্বায়নের ক্ষেত্রেই কাজেই সর্বোপরি বলা যায় বিশ্বায়নের ক্ষেত্রে অনুবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অবশ্যই প্রয়োজন, অনুবাদের বিকল্প নেই। অনুবাদের শ্রেণীবিভাগ। অনুবাদকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ক আক্ষরিক অনুবাদ, খ ভাবানুবাদ। তাহলে প্রথম হলো আক্ষরিক অনুবাদ কি? আক্ষরিক অনুবাদ হলো যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার গঠনশৈলী, শব্দভঙ্গি ইত্যাদি হুবহু ভাষান্তরিত করা হয়, তাকে আক্ষরিক অনুবাদ বলে। অনুবাদের ক্ষেত্রে যে মূল যে লেখাটি রয়েছে সেই ভাষার গঠনশৈলী ঠিক রেখে শব্দভঙ্গি, শব্দ সংযোজন, শব্দের ব্যবহার, শব্দের যে চাতুর্যতা, সেই বিষয়গুলো ঠিক রেখে কোনো অবস্থাতেই এটাকে বিকল্প না করে সঠিক রেখে, ঠিক রেখে যদি এই শব্দভঙ্গি হুবহু পুরোপুরি সম্পূর্ণ করা হয়, তাহলে সেই ভাষান্তরিত এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরের সেই অনুবাদকে বলা হয় আক্ষরিক অনুবাদ। আরেকটা হলো কি ভাবানুবাদ। তাহলে ভাবানুবাদ কি? মূল ভাষার বক্তব্য ঠিক রেখে যখন ভাবে রূপান্তর ঘটানো হয়, মূল ভাষার বিষয়টা ঠিক থাকবে, মূল বক্তব্য, মূল কথাটা অবশ্যই ঠিক থাকবে, কারণ ভাবের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু এখানে যে সেখানে যে বিজ্ঞান দর্শন একটা বিষয় রয়েছে, ভাবের যে একটা অন্তর্নিহিত যে একটি ভাব রয়েছে, সেই বিষয়টি বিচ্যুত হবে। তাই ভাবকে ঠিক রাখার জন্য সেখানে কোনো অবস্থায় বক্তব্যকে সরানো যাবে না, বক্তব্যকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না। মূল ভাষার বক্তব্য ঠিক রেখেই ভাবের রূপান্তর ঘটাতে হবে, ভাবের অনুবাদ করতে হবে। তাহলে ভাবের রূপান্তর ঘটানো যদি হয় তাহলে সেই অনুবাদকে বলা হবে ভাবানুবাদ। এই হিসেবে আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদ আমরা এখানে উদাহরণ হিসেবে দুটি বিষয় এখানে দেখলাম। প্রথম হলো আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া হলো। সেই উদাহরণটি হলো ওয়ান শুড লাভ ওয়ানস প্যারেন্টস। অর্থ হলো একজনের উচিত একজনের মা বাবাকে ভালোবাসা। তাহলে এটা হলো আক্ষরিক অনুবাদ। হ্যাঁ, অর্থাৎ বাক্যের সাথে অর্থের সম্পূর্ণ মিল, যা শব্দ তাই কি অর্থ দাঁড়িয়েছে। তাহলে এটি হলো আক্ষরিক অনুবাদ। তারপরে যে বিষয়টি, সেই বিষয়টি হলো ভাব অনুবাদ। তাহলে ভাব অনুবাদের ক্ষেত্রে কি বিষয়টি দাঁড়ালো? আমরা যদি একটি বাক্য যদি বলি ওয়ান শুড লাভ ওয়ানস প্যারেন্টস, এখানে এই বাক্যটি যদি বলি আবার যে মা বাবাকে ভালোবাসা উচিত, একটা কিন্তু ভাব, এখানে কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কি যে অর্থ কিন্তু ঠিক আছে, মূল বক্তব্য কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরে একটি ভাব, একটি অনুভূতি, একটি শিহরণ, স্পর্শ তৈরি হয়েছে। সেখানে ছিল একজনের উচিত একজনের মা বাবাকে ভালোবাসা, সরাসরি অর্থ। কিন্তু এখানে এসে কি হলো? অর্থের উত্তরণ ঘটলো, ভাবের উত্তরণ ঘটলো। সে ভাবের উত্তরণ ঘটে এখানে কি হলো? বাক্যটির অর্থ কি দাঁড়ালো? মা বাবাকে ভালোবাসা উচিত, সেই বিষয়টি দাঁড়ালো। তাহলে বাক্যটি আরো কি হলো? সুন্দর হলো, প্রাঞ্জল হলো, শ্রুতিমধুর হলো, কারণ সাধারণের মধ্যে একটা স্পর্শ অনুভূতি তৈরি করার মতো বাক্য তৈরি হলো। তাহলে আমরা এখানে যে অনুবাদ করার যে অনুবাদ আমরা এখানে দেখলাম, একটি বাক্যের অনুবাদ, আক্ষরিক অনুবাদ এবং ভাব অনুবাদ, এই দুটি বাক্য আমরা এখানে দেখলাম। এখানে সে অনুবাদ করার কিছু নিয়ম রয়েছে। সে নিয়মটা হলো সহজ বক্তব্যকে আক্ষরিক এবং অপেক্ষাকৃত জটিল বা আবেগপূর্ণ বক্তব্য বিষয় ভাবানুবাদের মাধ্যমে অনুবাদ করলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। অনুবাদের ভাষা সহজ ও প্রাঞ্জল হতে হয়। তাহলে অনুবাদ করার নিয়ম, প্রথমে সহজ বক্তব্যকে, কোন বক্তব্যকে? সহজ একটা বক্তব্যকে
সহজ বিবৃতিকে, সহজ বর্ণনাকে, সহজ ভাষণকে, কথাকে আক্ষরিক, শাব্দিক, হ্যাঁ, এবং অপেক্ষাকৃত জটিল, একটু জটিল, কঠিন বা আবেগপূর্ণ, বাকি আবেগপূর্ণ অর্থাৎ যেই বাক্যের মধ্যে একটা আবেগ, অনুভূতি, শিহরণ, স্পর্শ রয়েছে, সেই বিষয়কে, সেই বক্তব্যকে, সেই কথাকে ভাবানুবাদের মাধ্যমে, কিসের মাধ্যমে? ভাবানুবাদ অর্থাৎ একটি ভাব আশ্রিত করে, ভাবের উদয় করে, ভাবের সঞ্চারণ ঘটিয়ে, ভাবের মেলবন্ধন ঘটিয়ে সেখানে একটা অনুবাদ যদি করা হয়, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। অর্থাৎ অনুবাদটা কি হয়? সাধারণের কাছে বোধগম্য হয়, সাধারণ মানুষের মধ্যে বা যারা অনুবাদটি পড়বেন তারা সহজেই অনুধাবন করতে পারবেন, বুঝবেন, অর্থাৎ গ্রহণযোগ্যতা পাবে সেখানে। তাহলে অনুবাদের এমন কোনো অনুবাদ হবে না দুর্বোধ্য যে অনুবাদের মধ্য দিয়ে যে মৌলিক যে লেখাটি, লেখার যে মূল বক্তব্য, সেই মূল বক্তব্য হারিয়ে যায়। মূল বক্তব্য যদি হারিয়ে যায় তাহলে ভাব হারিয়ে যাবে। ভাব হারিয়ে গেলে সাধারণ মানুষ বা পাঠক যিনি অনুবাদ পড়বেন সে সহজভাবে বুঝতে পারবে না, অর্থাৎ তার জন্য বোঝা কঠিন হবে। তাহলে অনুবাদের ভাষা সহজ প্রাঞ্জল করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই ভাব অনুবাদকে প্রাধান্য দিতে হবে। তারপরে যে বিষয়টি সেটা আমরা এখানে দেখলাম যে অনুবাদ করার পদ্ধতি। তাহলে অনুবাদের যে বিষয়টি রয়েছে, অনুবাদ করা কতগুলো নিয়ম বা পদ্ধতি, হ্যাঁ, কতগুলো শৃঙ্খলা মধ্য দিয়ে অনুবাদকে করতে হয়, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হলো। অনুবাদ তো করলে হবে না, অনুবাদে কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে। ইংরেজি ভাষার গঠনশৈলী ও শব্দভাণ্ডার সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। যদি আমরা ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় যদি কোনো সাহিত্যকর্ম, সাহিত্য শিল্পকর্ম অথবা তাদের কোনো লেখা, গল্প, কবিতা, উপন্যাস অথবা যে কোনো অংশ যদি আমরা কি করি, আমাদের নিজস্ব ভাষায় নিয়ে আসতে চাই, অনুবাদ করতে চাই, তাহলে যে ভাষা আমি অনুবাদ করব সেই ভাষা সম্পর্কে আমার সম্যক মৌলিক ধারণা থাকতে হবে। তাহলে আমরা সম্ভবত ইংরেজি ভাষা থেকে আমরা বাংলা ভাষায় অনুবাদ করে থাকি, সেক্ষেত্রে ইংরেজি ভাষার শব্দ গঠনশৈলী, যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে, সে শব্দ ভাণ্ডার সম্পর্কে একটা মৌলিক ধারণা থাকতে হবে। আমার যদি শব্দ ভাণ্ডারের গঠনশৈলী বা মৌলিক ধারণা যদি না থাকে তাহলে কিন্তু সঠিকভাবে অনুবাদ করা যাবে না। আর সঠিক অনুবাদ যদি না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে সেক্ষেত্রে ইংরেজি ভাষা গঠনশৈলী, শব্দ ভাণ্ডার সম্পর্কে অবশ্যই একটি ভালো ধারণা রাখতে হবে। বড় বাক্যকে সরল বাক্যে রূপান্তর করলে অনুবাদ গ্রহণযোগ্যতা পায়। বৃহৎ বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, যেটাকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি, যে সরল থেকে জটিল যৌগিক বাক্য, জটিল বা যৌগিক বাক্যকে, এই যে বড় বাক্যগুলো, একাধিক যে বাক্য, এই বাক্যগুলো ছোট ছোট বাক্যে, ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যে, ছোট ছোট বাক্যে রূপান্তর করলে অনুবাদের একটা সৌন্দর্যতা বৃদ্ধি পায়, অনুবাদের গ্রহণ আর সৌন্দর্য রূপ ধারণ যদি করে বা সৌন্দর্য যদি পায় তাহলে সেখানে অনুবাদটা কি হয়? গ্রহণযোগ্য হয়। তাহলে অনুবাদ করার ক্ষেত্রে, ভাষা রূপান্তরের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে বড় বাক্যকে আমি কি করব? সরল বাক্যে রূপান্তর করে তারপর অনুবাদ করব। তাহলে বাক্য কি হবে? সঠিক হবে এবং বাক্যের অর্থ বোঝা সহজতর হবে। ইংরেজি বহুবচন বাংলায় অনুবাদের সময় বর্জন করতে হবে। ইংরেজি ভাষায় যে বহুবচন শব্দ রয়েছে সেখানে বাংলা অনুবাদের সময় কি করতে হবে? বর্জন করতে হবে। খেয়াল রাখতে হবে আমরা একবচন, বহুবচন যে বিষয়গুলো দেখি, সেক্ষেত্রে সিঙ্গুলার, প্লুরাল যে ইংরেজি ভাষার ক্ষেত্রে যে ব্যাকরণিক গ্রামাটিক্যাল যে বিষয় রয়েছে, সেই বচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বহু বচন বাংলা অনুবাদের সময় কি করতে হবে? সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে তারপর কি করতে হবে? অনুবাদ করতে হবে। ইংরেজি ফ্রেজ এর ক্ষেত্রে বাংলা অর্থ একই রকম ভাব অনুযায়ী রাখতে হবে। এখানে ফ্রেজ অফ ইডিয়মসের ক্ষেত্রে যেটাকে আমরা বাগবেধি বলে থাকি, হ্যাঁ, বাগধারা বলে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যা আছে তাই উল্লেখ করতে হবে, অর্থাৎ পরিবর্তন, কারণ ওখানে কিন্তু অনেক ভাবাশ্রিত বিষয় থাকে, হ্যাঁ, শব্দের অর্থ আক্ষরিক অর্থ নয়, সেখানে ভাবানুভূতি থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যাতে করে ফ্রেজের
অর্থ পরিবর্তন না হয়, অর্থাৎ তার অর্থ তার ভাব যেরকম আছে ঠিক সেভাবেই লিখতে হবে। সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করার পদ্ধতি জানতে হবে। যে কোনো কোনো শব্দের কোনো কোনো ক্রিয়ার মধ্য দিয়ে বাক্যের অর্থ কি হয়, সমাপ্তি হয় বা বাক্যের অর্থ শেষ হয়। হ্যাঁ, সেটা সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না সেটা হলো কি অসমাপিকা ক্রিয়া। তাহলে সেক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি। এই সমাপিকা ক্রিয়া যেমন আমরা যদি বলি বলতে বলতে, খাইতে খাইতে, চলতে চলতে, এগুলো হলো অসমাপিকা, অর্থাৎ বাক্যের অর্থ সম্পূর্ণ এই ক্রিয়ার দ্বারা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ শেষ হয়নি। সেখানে কি করতে হবে, খায়, যায়, তাই না, এই ধরনের বিষয়গুলো নিয়ে এসে সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় রূপান্তরের যে নিয়ম পদ্ধতি সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো জানার পর যে বিষয়টি মূলত ইংরেজি ব্যাকরণ সম্পর্কে, ইংরেজি গ্রামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ইংরেজি গ্রামার বা ব্যাকরণ নিয়মিত অনুবাদ চর্চা করতে হবে। একজন অনুবাদক যিনি অনুবাদ করেন তাকে খেয়াল রাখতে হবে যে আমি অনুবাদ করছি যে ভাষা থেকে, সেই ভাষার যে ব্যাকরণ, সেই ভাষার যে পদ্ধতি, সেই ভাষার যে নিয়ম, সেই বিষয়গুলো জানা থাকতে হবে। মূলত যদি ইংরেজি ভাষা থেকে অনুবাদ হয়, আমরা যেহেতু যে অনুবাদের কথা আজকে বলছি সেটি হলো ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার পদ্ধতি, সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করছি। তাহলে আমাদেরকে কোন দিকে খেয়াল রাখতে হবে, ইংরেজি ভাষার দিকে খেয়াল রাখতে হবে। ইংরেজি ভাষার ব্যাকরণ গ্রামার সম্পর্কে ভালো ভালো একটা ধারণা থাকতে হবে এবং ভালো ধারণা রেখে বসে থাকলেই চলবে না, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ইংরেজি ব্যাকরণ গ্রামার জেনে এবং সেটা নিয়মিত অনুশীলন করতে হবে। যে কেউ যদি কোনো কিছু নিয়মিত অনুশীলন না করে তাহলে ভুলে যায়, কারণ মানুষের মধ্যে একটি ভুলে যাওয়ার প্রবণতা আছে। তাহলে ভুলে যাওয়ার প্রবণতা থেকে সঠিকভাবে থাকার জন্য নিয়মিত চর্চা করতে হবে। তাহলে অনুবাদের ক্ষেত্রেও যে নিয়মিত যে নিয়মগুলো রয়েছে, ইংরেজি ব্যাকরণের যে বিষয়গুলো আছে, সেগুলো ভালো ধারণার পাশাপাশি আবার নিয়মিত সেগুলো চর্চা করতে হবে। যদি নিয়মিত চর্চা না থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে সে ভালো অনুবাদ করতে পারবে না। তাহলে ভালো অনুবাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ইংরেজি গ্রামারের ভালো ধারণা এবং নিয়মিত অনুবাদ চর্চা প্রয়োজন, সেটা করতে হবে। আমরা এখানে দেখলাম যে বিষয়টি সেটা হলো ভাবানুবাদের নমুনা। ভাবানুবাদের নমুনার ক্ষেত্রে যে বিষয়টি হলো, এখানে আমরা উদাহরণ হিসেবে, নমুনা হিসেবে, হ্যাঁ, যে বিষয়টি আমরা দেখলাম সেটা হলো বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। You must have very good friends, but you may not get them when you need them. They may not speak gently to you. One or two may probe pulse and do you much harm. But books are always ready to be your side. Some books may make you laugh. Some others may give you much pleasure. তাহলে এখানে মূলত বাবা আমরা প্রথমেই যে শব্দটি দেখতে পেলাম, শব্দটি হলো বুকস। তাহলে বই নিয়ে মূলত এখানে একটি কথা হচ্ছে। বই নিয়ে যে কথা হচ্ছে সেই বিষয়টি আমরা এখানে যদি অনুবাদ করি সেক্ষেত্রে অনুবাদের যে পদ্ধতি নিয়মগুলো অনুসরণ করে তারপর অনুবাদ করতে হবে। তাহলে এটি কি ধরনের অনুবাদের একটি নমুনা, একটি ভাবানুবাদের নমুনা। বুকস বই, আর ম্যানস মানুষের, বেস্ট কম্পেনিয়ন সঙ্গী, ইন লাইফ জীবনের। তাহলে বই হচ্ছে মানুষের জীবনের উত্তম সঙ্গী, সবচেয়ে ভালো সঙ্গী হলো কি বই। তারপর ইউ মাস্ট হ্যাভ, তোমার অবশ্যই, ভেরি গুড অনেক ভালো, ফ্রেন্ডস বন্ধু, তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, বাট কিন্তু, ইউ মে নট গেট দেম
when you need them, বাট কিন্তু you may not get, তুমি পাবে না দেন তাদেরকে, when যখন you need them, তোমার প্রয়োজন, অর্থাৎ তোমার প্রয়োজনের সময় তুমি তাদের নাও পেতে পারো। দে, তাহারা মে নট স্পিক, তারা তোমার সঙ্গে সুন্দরভাবে, কিভাবে, জেন্টলি টু ইউ, তোমার সাথে জেন্টলি, ভদ্রভাবে, নম্রভাবে, সুন্দরভাবে কথা নাও বলতে পারে। তারপর ওয়ান অর টু, এক অথবা দুই, দুই একজন মন্দ হতে পারে। প্রোব পলস অ্যান্ড ডু ইউ মাচ হার্ম, অর্থাৎ দুই একজন থাকতে পারে, দু একজনের মন্দ হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে, হার্ম, ক্ষতি করতে পারে। বাট কিন্তু বুকস, বই, আর অলওয়েজ, সর্বদাই, রেডি, বই সর্বদা রেডি হলো কি, প্রস্তুত, টু বি ইয়োর সাইড, তোমার পাশে, বই সর্বদা তোমার সঙ্গী, তোমার পাশে থাকবে, পাশে থাকতে প্রস্তুত। সাম, কিছু, বুকস, বই, মে, পারে, মেক ইউ লাভ, তোমাকে হাসাতে পারে। আমরা যখন একটা গল্প পড়ি, একটা উপন্যাস পড়ি, একটা নাটক দেখি, একটা সিনেমা দেখি, হ্যাঁ, একটা যে কোনো আমরা ইয়ে দেখি, মুভি দেখি, দেখার পর আমাদের মধ্যে কিন্তু আমরা খলখল করে হেসে উঠি। আমরা দেখি যে সাহিত্যে কিন্তু 9টি রস রয়েছে, সেখানে কিন্তু যে বিষয়টি হলো একটি হাস্যরস, যে সাহিত্যে কোনো কোনো ক্ষেত্রে যে কোনো কোনো গল্প, কোনো কোনো নাটক, সিনেমা দেখে আমরা হাসতে থাকি, দীর্ঘ সময় আমরা হাসি, হঠাৎ করে আমরা হেসে দিই। তাহলে এই যে একটি প্রবণতা, অর্থাৎ আবার কোনো কোনো উপন্যাস পড়ে হঠাৎ করে কোনো পাঠক উপন্যাসের ভিতরে ঢুকে লাইন পড়ে হেসে দিলেন। এটাই হলো যে বই আমাদেরকে হাসাতে পারে। আবার কোনো কোনো সিনেমা, মুভি, নাটক, উপন্যাস পড়ে অথবা দেখে আমরা কি কেঁদে দিই, তাৎক্ষণিক কেঁদে দিই, আবেগ আপ্লুত হই। তাহলে এখানে যে বিষয়টি সেটা হলো, বলা হচ্ছে বই তোমাকে হাসাতে পারে। আবার সাম আদার্স মে গিভ ইউ মাচ প্লেজার, আবার কিছু বই তোমাকে বেশ আনন্দ দিতে পারে। কোনো কোনো বই খুব আনন্দ দেয়, তাহলে একদিকে হাসাতে পারে, আবার কোনো কোনো বই খুব আনন্দ দিতে পারে। যে মানুষ মানুষের ক্ষতি করতে পারে, মানুষ মানুষকে অবজ্ঞা করতে পারে, কিন্তু কত, যে আমরা বুক সেলফের দিকে যদি তাকাই, যে সেখানে দেখতে পাই বইগুলো সাদৃশ্যভাবে একটির সাথে আরেকটি বই কত সুন্দরভাবে লেগে আছে, কই একজন আরেকজনকে ছুঁড়ে মারছে না। রবীন্দ্রনাথ, নজরুল, শেক্সপিয়র, হ্যাঁ, এরা কিন্তু এদের বইগুলো একের সাথে অনেক বই লেগে আছে। কিন্তু মানুষ একই জায়গায় থাকলে যে ক্ষতি করবে, বা যে অসাধু খারাপ ব্যক্তি ভালো লোকের ক্ষতি করার জন্য সে সর্বদা ব্যস্ত থাকে, বা তার চিন্তায় এই ধরনের বিষয় সব সময় তাকে নাড়া দেয়। তাই বলা চলে যে বই সবচেয়ে আনন্দের বিষয়, বই হলো হাসাতে পারে, আবার আনন্দ দিতে পারে। আমরা এখানে একটি ভাব অনুবাদের নমুনা দেখতে পেলাম। আরেকটি নমুনা আমরা এখানে দেখছি, we are the citizen of an independent country. Independent is the birthright of man, but no nation can achieve independence without efforts. Again, the people of a country must be determined to preserve that independence. It is sacred duty of every citizen to preserve that independence. It is the sacred duty of every citizen to preserve the independence of his motherland. এখানে বলা হলো আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু চেষ্টা ছাড়া কোনো জাতি স্বাধীনতা অর্জন করতে পারে না, কোনো জাতি কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে না। আবার দেশের জনগণকে স্বাধীনতা ধরে রাখার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা প্রতিটি নাগরিকের পবিত্র কর্তব্য। এই বিষয়টি আমরা এখানে দেখলাম, যে একটি স্বাধীন দেশের নাগরিক যারা রয়েছেন তাদের একটা জন্মগত অধিকার হলো স্বাধীনতা। আবার তবে সেই স্বাধীনতা ছাড়া কিন্তু চেষ্টা ছাড়া স্বাধীনতা অর্জন করা সম্ভব না। দেশের জনগণকে সেই চেষ্টা সম্বলিত সেই স্বাধীনতাকে ধরে রাখতে হয়, ধরে রাখার জন্য তাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়। মাতৃভূমির স্বাধীনতা রক্ষা করা, এই যে মাতৃভূমি যে স্বাধীনতা লাভ করলো
সেটা রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের পবিত্র দায়িত্ব বা কর্তব্য। এই বিষয়টি এখানে অনুধাবন হলো, বোঝানো হলো। আজকের যে বিষয়বস্তু রয়েছে, ক্লাসের বিষয়বস্তু থেকে আমরা কতগুলো বিষয় কিন্তু এখানে শিখলাম। আজকের ক্লাসে আমরা যা শিখলাম সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখি অনুবাদ কি। তাহলে অনুবাদের যে বিষয়টি, অনুবাদ সম্পর্কে আমরা জানলাম। তারপর অনুবাদের শ্রেণীবিভাগ আমরা জানলাম, অনুবাদের প্রয়োজনীয়তা জানলাম, অনুবাদ করার পদ্ধতি জানলাম। তাহলে অনুবাদ কি, অনুবাদের শ্রেণীবিভাগ, অনুবাদের প্রয়োজনীয়তা, অনুবাদ করার পদ্ধতি, এই কয়েকটি বিষয় কিন্তু আমরা জানলাম। অনুবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের অতীব প্রয়োজন, গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানালাম। হ্যাঁ, এর মধ্য দিয়ে আমরা আমাদের যে অনুবাদ করার যে বিষয় সেটা আমরা শিখতে পারব। এখানে আমরা যে বিষয়গুলো শিখলাম, এই বিষয়গুলো আমরা বিভিন্ন ব্যাকরণবিদ, ভাষাবিজ্ঞানী, ভাষা শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের বিভিন্ন বই রয়েছে, সেখান থেকে আমরা তথ্যসূত্র নিয়ে তারপর আলোচনা করেছি। অনুবাদের ক্ষেত্রে আমরা যাদের তথ্যসূত্র নিয়ে, এই যে তথ্যসূত্র নিয়ে আমি উপস্থাপন করলাম, প্রথমেই ভাষা শিক্ষা ও ভাষা বিজ্ঞান পরিচিতি হুমায়ুন আজাদ, তারপর হলো ভাষার তত্ত্ব ও বাংলা ভাষা সুভাষ ভট্টাচার্য, প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ বাংলা একাডেমি, উচ্চতর বাংলা ভাষারীতি আলাউদ্দিন আল আজাদ, ব্যবহারিক বাংলা ডক্টর ফজলুল হক সৈকত, ব্যবহারিক বাংলা আবুল ফজল ও রেজাউল করিম। তারপরে যে বইটি রয়েছে ব্যবহারিক বাংলা মাহবুবুল আলম, ওনাদের বই থেকে তথ্যসূত্র নিয়ে এই যাবতীয় অনুবাদ সম্পর্কিত যে বিষয়গুলো এখানে বর্ণনা করা হলো সেই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। আজকের ক্লাসে যে বিষয়গুলো আমরা শিখলাম সেগুলো বাসায় যে প্রশ্নগুলো দেওয়া হলো, বাসায় আমরা সেই প্রশ্নগুলো শিখব। আবার হয়তো আগামী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন।